হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচার থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব। টপিকটা আমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের ডাব্লিউবিপি, কেপি, পিএসসি যে কোনো এক্সামের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ থেকে জিকে থেকে প্রশ্ন এসে থাকে। তো সেই কারণে এই টপিকটা কিন্তু ভীষণ ভাইটাল। তো সমস্ত এক্সামের জন্য কিন্তু এই টপিক থেকে প্রশ্ন উত্তর করে রাখতে হবে। তো আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। যেখানে আমরা তোমাদের জন্য ফ্রি ক্লাসেস গুলো প্রতিদিন অ্যাভেলেবেল রয়েছে। তো আমাদের চ্যানেলে গিয়ে তোমরা প্রিভিয়াস ভিডিও দেখতে পারো। এছাড়া ডাব্লিউবিএসএসসির জন্য আমাদের রয়েছে যে প্র্যাকটিস সেট রয়েছে, যেটা তোমরা পারচেজ করতে পারো। তার স্যাম্পল কপি দেখার জন্য তোমরা প্রিভিয়াস ভিডিও দেখতে পারো, যেখানে তোমরা দেখতে পাবে স্টাডি মেটেরিয়ালের স্যাম্পল কপি তোমরা ওখানে পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, শান্তিনিকেতনে বসন্ত উৎসব কার দ্বারা প্রবর্তিত হয়েছিল? চারটে অপশন রয়েছে: রবীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু না রামকিঙ্কর বেইজ। দেখো, এক্ষেত্রে অনেকের এটা মনে হতে পারে যে শান্তিনিকেতনে যে বসন্ত উৎসব হয়েছিল সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারাই প্রবর্তিত। তো মনে রাখবে যে শান্তিনিকেতনে 1923 সালে প্রথম বসন্ত উৎসব পালিত হয়, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে 1925-এ আম্রকুঞ্জে প্রথম বসন্ত উৎসব পালন করেন, যেটা সেখান থেকেই শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালিত হয়ে থাকে। কিছুদিন পরেই রয়েছে বসন্ত উৎসব। কে কে শান্তিনিকেতনে যাচ্ছ কমেন্ট করে অবশ্যই জানিও। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, কি বলেছে। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির কোন স্থাপত্য রীতিতে তৈরি? দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বরে একটা ছবি দেওয়া রয়েছে ভবতারিণী মন্দিরের। চারটে অপশন রয়েছে: চালা রীতি, নবরত্ন নীতি, রেখা দেউল নীতি না পীড়া দেউল নীতি। তো আগের দিন আমি আলোচনা করেছিলাম চালা রীতি ব্যাপারটা কি। তো আজকে আলোচনা সেটা হচ্ছে নবরত্ন নীতি। তো দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি নবরত্ন ধাঁচে বা এই রীতিতে গঠিত হয়েছে। এই স্থাপত্যের রীতিতে মন্দিরের চূড়ায় 9টি রত্ন বা চূড়া থাকে, সেই জন্য এটাকে নবরত্ন নীতি বলা হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য রয়েছে বিশেষ প্র্যাকটিস সেট, যেখানে তোমরা 24টা প্র্যাকটিস সেট পেয়ে যাবে মাত্র 120 টাকায়। যার মধ্যে তোমাদের আলোচনা থাকবে প্রত্যেকটা প্রশ্নের শর্টকাট পদ্ধতিতে কিভাবে সলিউশন করতে পারো সেগুলো, তার সাথে সাথে প্রবলেমেটিক সমস্ত জিকের এক্সপ্লেনেশন। এর জন্য নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। পরীক্ষার আর বেশি বাকি নেই, ঝটপট কালেক্ট করে নাও এবং নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। লেপচা উপজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র কোনটি? দেখো দেখতেই পাচ্ছ পাশে দেওয়া রয়েছে ছবিটা, চারটে রয়েছে: ধামসা, সারিন্দা, পালিত না টাংরু। দেখো, লেপচা উপজাতিদের ঐতিহ্যবাহী যন্ত্র হচ্ছে টাংরু। তো এটা একটা তারযুক্ত বাদ্যযন্ত্র, যেটা তোমরা দেখতে পাচ্ছ। রিসেন্ট কিছুদিন আগে এটা কিন্তু অ্যাওয়ার্ডও পেয়েছে। পরবর্তী প্রশ্ন, পদ্মাবতী বা মনসামঙ্গল কাব্যের সঙ্গে যুক্ত কোন লোকশিল্প? পদ্মাবতী আমরা প্রত্যেকেই পড়েছি। মনসামঙ্গল আজকের দিনে গ্রাম্য যে মনসা পূজা হয় সেখানে মনসামঙ্গল কাব্য শোনানো হয়ে থাকে, এবং প্রত্যেকেই আমরা জানি চাঁদ সওদাগর থেকে শুরু করে। তো এটা কোন লোকশিল্প? ছৌ নাচ, বিষহারা গান, বাউল না ঝুমুর? দেখো সবগুলো আমরা জানি, বিষহারা গানই কিন্তু এর অ্যান্সার হবে, কারণ মনসামঙ্গল কাব্যের যে প্রধান চরিত্র চাঁদ সওদাগর এবং দেবী মনসা, এই কাব্যের কাহিনী অবলম্বনে পশ্চিমবঙ্গে যে লোকশিল্পটি প্রচলিত তা হলো বিষভরা গান বা ভাসান গান। এটি মনসা পুজোর সময় গাওয়া হয় এবং এতে দেবীর মহিমা ও চাঁদ সওদাগরের বিরোধের কথা বর্ণনা করা হয়। সেখানে আমরা অনেক কিছু জিনিস পড়েছি, যে ডান হাতে তিনি যেহেতু শিব পূজা করতেন সেই জন্য তিনি মনসা দেবীকে মা হাতে পুজো করেছিলেন। এছাড়া বহু রকমের গল্প রয়েছে। তো মনসামঙ্গল আমাদের কিন্তু বিখ্যাত কাব্যের মধ্যে অন্যতম। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বীরভূমের কেন্দুলি গ্রামে কোন কবির জন্মস্থান বলে মনে করা হয়? চারটে অপশন রয়েছে: চণ্ডীদাস, জয়দেব, কৃত্তিবাস ওঝা না মুকুন্দরাম চৌধুরী। দেখো পাশে ছবি রয়েছে। কেন্দুলি গ্রামে জন্ম হয়েছিল বিখ্যাত কবি জয়দেবের। ঠিক আছে। তো বীরভূমের অজয় নদীর তীরে অবস্থিত কেন্দুলি গ্রাম, যেটাকে কেন্দুবিন্দু বলা হয়, দ্বাদশ শতাব্দীতে সংস্কৃত কবি জয়দেবের যেটা পীঠস্থান জন্মস্থান ছিল। তার বিখ্যাত কবিতা গীতিনাট্য গীত গোবিন্দ তিনি রচনা করেছেন।
এই স্থানে প্রতি বছর মকর সংক্রান্তির দিনে বড় মেলা বসে, যা জয়দেবের মেলা নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। শীতল পাটি আজকের দিনে খুবই, যেটাকে মাদুরি আমরা বলে থাকি। তো মাদুরির উপরে যখন এরকম নকশা করা হয় সেটাকে শীতল পাটি বলা হয়। আগে এটা গ্রাম বাংলায় ব্যবহার করা হতো, যেখানে মানুষেরা শুয়ে দুপুরবেলা বা রাত্রেবেলা মানে জিরিয়ে নিত। তো এই শীতলপাটি পশ্চিমবঙ্গের কোন জেলার একটা বিখ্যাত কুটির শিল্প? চারটে অপশন রয়েছে: কুচবিহার, মালদা, জলপাইগুড়ি না দক্ষিণ দিনাজপুর। তো মনে রাখবে, শীতলপুরি হচ্ছে কোচবিহারের একটা বিখ্যাত কুটির শিল্প। এটা এক ধরনের এক ধরনের মাদুর, যা মুর্তা গাছ থেকে তৈরি করা হয় এবং প্রাকৃতিকভাবে ঠান্ডা হয়। সাধারণত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ রাজ্যে ব্যবহৃত হয়। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা তার বিখ্যাত ঐতিহ্যবাহী শীতলপটি কুটির শিল্পের জন্য বিখ্যাত। প্রচুর গল্প রয়েছে এই সংক্রান্ত, তোমরা হয়তো পড়েছো। পরবর্তী প্রশ্ন: কাপ গান কোন জেলার আঞ্চলিক লোকসঙ্গীত? চারটে অপশন রয়েছে: মালদা, পুরুলিয়া, বীরভূম না নদীয়া। তো কাপ গান হচ্ছে মালদা জেলার একটা আঞ্চলিক লোকসঙ্গীত। কাপ হলো মালদা জেলার একটি আঞ্চলিক লোকসঙ্গীত। এই ধরনের গান সাধারণত লোকনৃত্য, বিশেষ করে গম্ভীরা উৎসবের সাথে সম্পর্কিত, যা মালদা জেলার একটা ঐতিহ্যবাহী উৎসব। চলো পরবর্তী প্রশ্ন: পশ্চিমবঙ্গের বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী কে, যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছে? চারটা অপশন রয়েছে: গম্ভীর সিং মুন্ডা, সনাতন ধাঙড়, লালন ফকির না পূর্ণদাস বাউল। তো দেখো, গম্ভীর সিং মুন্ডা, যিনি একজন বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী ছিলেন, যিনি এই শিল্পে তার অবদানের জন্য ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছেন। তিনি পুরুলিয়ার ছৌ নাচের একজন প্রবর্তক ছিলেন। সুন্দরবনের মোম এবং মধু সংগ্রহকারীদের কি বলা হয়ে থাকে? চারটে অপশন রয়েছে: বাউলে, মৌলে, মেছো, কাঠুরে। তো খুবই সিম্পল। সুন্দরবনে মৌচাক থেকে যারা মধু এবং মোম সংগ্রহ করে তাদের একসাথে মৌয়াল বলা হয়, এবং এই পেশাটিকে যখন ছোট ভাবে এটাকে মৌলে বলা হয়। তো এই পেশাটি সুন্দরবন এলাকায় বংশ পরম্পরায় চলে আসছে। সাঁওতালি নৃত্যের সময় প্রধানত কোন বাদ্যযন্ত্র বাজানো হয়? দেখো, চারটে অপশন রয়েছে: একতারা, মন্দিরা, ধামসা মাদল, খোর করতাল, সেতর তবলা। পাশে ছবি দেখতে পাচ্ছ, দেখেই বুঝতে পারছো এটা অবশ্যই ধামসা এবং মাদলের ছবি। তো ধামসা হচ্ছে লাঠি দিয়ে বাজানো একটা একমুখী ড্রাম, যা সাঁওতালি সংস্কৃতিতে অপরিহার্য। আর মাদল হচ্ছে গোলাকার কাঠের ফাঁপা খোল দিয়ে তৈরি একটা লোকবাদ্যযন্ত্র, যা সাঁওতালি সমাজে ব্যবহৃত হয়। এই দুটি বাদ্যযন্ত্র একসাথে সাঁওতালি নৃত্য এবং সঙ্গীতের মূল ছন্দ তৈরি করে। এই জন্য গান রয়েছে ধামসা এবং মাদল। পশ্চিমবঙ্গে সতীদাহ প্রথা রোধ করার আন্দোলনের প্রধান নেতৃত্ব কে দেন? চারটে অপশন রয়েছে: বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী না বিবেকানন্দ। দেখো, আমরা প্রত্যেকেই পড়েছি রাজা রামমোহন রায় 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিকের সহায়তায় তিনি এই প্রথা নিষিদ্ধ করেছিলেন। তো রাজা রামমোহন রায় এর নেতৃত্ব দিয়েছিলেন, যার ফলে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক এই প্রথা নিষিদ্ধ করেন 1829। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা দেখি, প্রকৃত যদি ইতিহাস দেখি, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে বা কোনো জায়গায় কোনো সতীদাহ প্রথা বলে কিছু এক্সিস্টই করতো না। এটা বেসিক্যালি জওহর প্রথার একটা মানে পরিকল্পিত বা বিকল্প রূপের মতো বিভিন্ন জায়গায় প্রচলিত ছিল। তো সতীদাহ প্রথা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্টই করতো না। তো যেটা এক্সিস্ট করতো না সেটা বন্ধ করা, এটা একটা এক ধরনের বিলাসিতা। ঠিক আছে? তো যাই হোক, সেটার পেছনে অনেক গল্প রয়েছে। যদি কখনো সম্ভব হয় তাহলে আমরা সেটা জানাবো। ডোমনি নৃত্য কোন জেলায় প্রচলিত? চারটে অপশন রয়েছে: মালদা, বর্ধমান, নদীয়া না হাওড়া। তো এই ডোমনি নৃত্য মালদা জেলার একটা প্রচলিত লোকনৃত্য। প্রধানত ডোম সম্প্রদায়ের মধ্যে এটা জনপ্রিয়, এবং বিবাহ এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানে এই নৃত্য প্রকাশিত হয়ে থাকে। ভাদু উৎসব প্রধানত কোন ফসলের সঙ্গে সম্পর্কিত? চারটে অপশন রয়েছে: ধান, পাট, গম না তিল। তো ভাদু উৎসব বেসিক্যালি ধান উৎসবের সঙ্গে সম্পর্কিত। ভাদু হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়খণ্ড রাজ্যের কিছু অংশে পালিত একটা লোক উৎসব। এটি মূলত ভাদ্র মাসে, মানে ইংরেজি আগস্ট সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান যে ফসল ধান কাটা বা রোপণ করার সময় এই উৎসবটা পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন শহরে বিখ্যাত গৌড়ীয় নৃত্য পুনর্জীবিত হয়েছে?
4টে অপশন রয়েছে কলকাতা, নবদ্বীপ, বিষ্ণুপুর না শান্তিপুর। দেখো গৌড়ীয় নৃত্য বেসিক্যালি একটা বাঙালি শাস্ত্রীয় নৃত্যশিল্পী যেটা পরবর্তীকালে নবদ্বীপে পুনর্জীবিত হয়েছে আমাদের শ্রী চৈতন্য দেবের কারণে। তো যাই হোক এর পুনর্জীবনে নবদ্বীপের একটা বিশেষ ভূমিকা রয়েছে। আজকের দিনে ইস্কনে এটা কিন্তু ভীষণভাবে প্রচলিত রয়েছে। সরাচিত্র বা মাটির সরায় আঁকা ছবি কোন উৎসবের অবিচ্ছেদ্য অংশ? 4টে অপশন রয়েছে লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা না গণেশ পূজা। দেখো ছবি দেখতে পাচ্ছি মাটির সরায় এরকম ভাবে ছবি আঁকা হয়। তো মনে রাখবে এটা লক্ষ্মী পূজা বা লক্ষ্মী পূজায় সরাচিত্র বা মাটির সরায় আঁকা ছবি মূলত কোজাগরী পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর পূজার একটা অবিচ্ছেদ্য অংশ। এই ঐতিহ্যবাহী শিল্প দ্বারা বাংলার প্রাচীনতম মৃৎশিল্পের একটি অংশ। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।